নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এনকে টিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। ভোট পর্ব মিটে গেছে এবং ভোট পর্ব মিটে যাবার পর এখন আসমুদ্র হিমাচল একটাই আলোচনা, এবার লোকসভায় দেশের মসনদে বসবে কে, লোকসভায় কে জয়লাভ করবে। এবং তার পাশাপাশি প্রত্যেক রাজ্যের ভোটাররা, প্রত্যেক রাজ্যের নাগরিকরা তারা চিন্তিত বা তারা আলোচনা করছেন যে তাদের রাজ্যে কোন দল জয়লাভ করবে। বাংলাও তার ব্যতিক্রম নয়। এবং আমরা বাংলার একটা নিউজ চ্যানেল হয়ে আমাদেরও এটা রীতিমতো এই মুহূর্তে সকাল কাল বিকেল থেকে আমাদের মধ্যেও আলোচনা চলছে যে গোটা দেশের ভোটের ফলাফল কি হবে, বাংলায় বা তার ফলাফল কিরকম দেখা যাবে। এই নিয়েই আজকের আমাদের আলোচনা। এবং এই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি বিজেপির পক্ষ থেকে রাজ চৌধুরী, সিপিআইএম এর পক্ষ থেকে মধুজা সেন রয়, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি। কিছুক্ষণ পরে আমাদের স্টুডিওতে যোগ দেবেন অ্যানালিস্ট বিশ্বজিৎ দাস, এবং একই সঙ্গে আমরা তৃণমূলের পক্ষ থেকে আসবেন কৃষাণু মিত্র। সবার প্রথমে কৃষাণু অলরেডি আমাদের শোতে জয়েন করে গেছে। সবার প্রথমে আলোচনাটা আমরা শুরু করছি যে গতকাল ভোট হয়ে যাওয়ার পর আমরা দেখলাম যে প্রত্যেকবারের মতো এবারও বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে বিভিন্ন সংস্থা তাদের এক্সিট পোল নিয়ে ঝাঁপিয়ে পড়ল। এবং এই সমস্ত এক্সিট পোল কিন্তু একটা কমন ট্রেন্ড দেখা যাচ্ছে। আমরা প্রতি কটা এক্সিট পোল দেখাবো। কমন ট্রেন্ডটা কি? কমন ট্রেন্ডটা হচ্ছে সবাই বলছে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবার দেশে আরো একবার মানে তৃতীয়বার ক্ষমতায় আসবে। এবার আমরা যদি একটা একটা করে এক্সিট পোল দেখার চেষ্টা করি যে কোন কোন সংস্থা কি কি পোল, কি কি এক্সিট পোল প্রেডিকশন করছে, আমরা যদি একটা একটা করে দেখে নিই যে তারা কে কি বলছে। কিন্তু কমন যেটা আমি শুরুতেই বলে রাখলাম যে প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য যে বিজেপি এককভাবে 330-এর বেশি আসন পাচ্ছে এবং এনডিএ জোট সামগ্রিকভাবে 350-এর বেশি অ্যাভারেজ আসন পাবে। আমরা যদি একটা একটা করে দেখে নিই যে কোন কোন এক্সিট পোল কি কি বলছে। প্রথমে ডি ডায়নামিক্সে বিজেপিকে দেওয়া হয়েছে বিজেপি প্লাস মানে অর্থাৎ এনডিএ 371, ইন্ডিজোটকে দেওয়া হয়েছে 153 থেকে 169 এবং আদার্স 21 থেকে 23। এটা যে নিউজ নেশন, এটা আমরা দেখতে পাচ্ছি চাণক্য বিজেপি 335 থেকে 340। একটু যদি আমরা আস্তে প্লে করি তাহলে ভালো হয় দর্শকদের জন্য। রিপাবলিক মাটিয়েজ 353 থেকে 368 বিজেপি। জন কি বাত বিজেপি 362 থেকে 392। ইন্ডিয়া 161। ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস, মাই ইন্ডিয়া। আমরা পশ্চিমবঙ্গটায় পরে আসবো, আমরা আগে যদি দেশটা আরো একবার দেখে নিই, ডি ডায়নামিক্স বিজেপি 371, ইন্ডিয়া 125, আদার্স 47। নিউজ নেশন বিজেপি 342 থেকে 378, ইন্ডিয়া 153 থেকে 169, আদার্স 21 থেকে 23। চাণক্য বিজেপি 335 থেকে 340, 335 থেকে 340 শুধু বিজেপি। ইন্টারেস্টিং, এনডিএ ওভারঅল পাচ্ছে 400 থেকে 415, কংগ্রেস 55 থেকে 61, ইন্ডিয়া 107 থেকে 118 এবং আদার্স 36 থেকে 45। এবার যদি সামগ্রিকভাবে একটা জিনিস আমরা দর্শকদের এবং আমাদের গেস্ট যারা আছেন তাদের একটা জিনিস বোঝাতে পারলাম যে ন্যাশনালি বিজেপিকে কিন্তু সবাই এজ দিচ্ছে, শুধু এজই নয় যথেষ্ট এগিয়ে রাখছে। প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটা সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি 320-325-এর বেশি পাচ্ছে এবং সামগ্রিকভাবে 350-এর বেশি আসন পাচ্ছে এনডিএ। এবার যদি আমরা পশ্চিমবঙ্গ স্পেসিফিক পোল প্রেডিকশনটা দেখি, পশ্চিমবঙ্গ স্পেসিফিক যদি আমরা এক্সিট পোলটা দেখি তাহলে সেগুলোই কি ছবিটা উঠে আসছে।
ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস, মাই ইন্ডিয়া, বিজেপি 26 থেকে 31, টিএমসি 11 থেকে 14, চাণক্য, বিজেপি 24 থেকে 29, টিএমসি 17 থেকে 22, লেফট প্লাস কংগ্রেস 1 থেকে 2, এবিপি সি ভোটার, বিজেপি 23 থেকে 27, টিএমসি 13 থেকে 17, লেফট প্লাস কংগ্রেস 1 থেকে 3, এবিপি সি ভোটার, বিজেপি 23 থেকে 27, টিএমসি 13 থেকে 17, লেফট প্লাস কংগ্রেস 1 থেকে 3, রিপাবলিক ম্যাট্রিজ, বিজেপি 22, টিএমসি 20, লেফট প্লাস কংগ্রেস কোনো আসন নয়, আদার্স কোনো আসন রয়। তার ফলে সামগ্রিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে সমস্ত যে এক্সিট পোল তাতে প্রত্যেকেই কিন্তু একই কমন একটা দেখা যাচ্ছে, ট্রেন্ড ইজ ভেরি ভেরি সিমিলার, যে দেশে বিজেপি ঝড় এবং রাজ্যও তার ব্যতিক্রম নয়। রাজ্য আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি যথেষ্ট এজ তারা রেখেছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। আচ্ছা, এটা নিয়ে যখন এক্সিট পোল নিয়ে যখন গোটা দেশ জুড়ে আলোচনা চলছে, আমরা আমাদের প্যানেলিস্টদের কাছে আলোচনায় করব, ঠিক তার আগে আমরা এটা দেখে নিই যে রাজনৈতিক দলগুলো এই এক্সিট পোল নিয়ে কি বলছে। আমরা যদি সবার আগে আমরা যদি দেখতে পারি একটু রাহুল গান্ধী এই এক্সিট পোল নিয়ে কি বললেন, যে ইন্ডি জোটের অন্যতম প্লেয়ার রাহুল গান্ধী তিনি এই এক্সিট পোল নিয়ে কিভাবে রিয়াক্ট করছেন, আমরা যদি রাহুল গান্ধীর মন্তব্যটা শুনতে পারি। मोदी पोल इसका नाम एग्जिट पोल नहीं है ब्रदर, इसका नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। রাহুল গান্ধী সরাসরি বললেন যে এটা এক্সিট পোল নয়, এটা মোদি পোল। অর্থাৎ কালকে থেকে যেটা বলা হচ্ছে যে এর পেছনে অপোজিশন শিবির যারা আছে, যে রাহুল গান্ধী ইন্ডিজোটের প্রধান বক্তা, তিনি কিন্তু এটাকে কোনো রকম গুরুত্ব দিলেন না। এবার যদি আমরা একটু শুনে নিই যে কুণাল ঘোষ তৃণমূলের পক্ষ থেকে তিনি কিভাবে রিয়াক্ট করছেন, তিনি কি বলছেন, আমরা যদি কুণাল ঘোষের মন্তব্য শুনি। বাংলার ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, 42টি আসনের মধ্যে 30 থেকে 35টি আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে দেশের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার ক্ষমতায় ফিরছে না, সেখানে বিকল্প জোট ক্ষমতায় আসতে চলেছে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অপোজিশন তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই এক্সিট পোলকে কোন রকম আমল দিতে নারাজ। আমরা আলোচনাটা শুরু করি। সবার প্রথমে আমাদের সঙ্গে আছেন কৃষাণু বাইরে থেকে আছে, আমি সবার প্রথমে কৃষাণুর কাছে যাচ্ছি। কৃষাণু, এক্সিট পোল যদি তৃণমূলের পক্ষে রায় দিত, আমরা যদি এক্সিট পোলে এমন একটা পূর্বাভাস পেতাম যেখানে তৃণমূলকে এজ দেওয়া হচ্ছে, তাহলে কি তৃণমূলের সামগ্রিক অবস্থান এমনটাই হতো? এটাকে না বিশ্বাস করার কারণটা কি? ভেরি সিম্পল কোয়েশ্চেন। দেখো রজতদা, প্রথম কথা হচ্ছে যে আমরা যারা সংগঠনকে ভিত্তি করে রাজনীতি করি বা দল করি, আমাদের কোনো এক্সটার্নাল এজেন্সির যে কোনো রিপোর্ট আমাদেরকে নিজস্ব দলীয় সাংগঠনিক রিপোর্টের সাথে মিলিয়ে নিতে হয়। আমাদের যেটা বেঞ্চমার্ক সেটা হচ্ছে আমাদের নিজস্ব অ্যাসেসমেন্ট, আমাদের নিজস্ব রিপোর্ট। তার সাথে যে মিলবে তাকে আমার ঠিক মনে হবে, তার সাথে যে মিলবে না তাকে আমার ভুল মনে হবে। সে আমার বিপক্ষে হতে পারে, সে আমার সপক্ষে হতে পারে, সে যে খুশি হতে পারে। তো সুতরাং আমি তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র হিসেবে আমি বলতে পারি যে যেহেতু পশ্চিমবাংলাতে আমরা রাজনীতিটা মাটির সাথে মিশে করি, আমরা যেহেতু পশ্চিমবাংলাতে জনসম্পর্ক আমাদের নিবিড়, তো সেইখানে আমরা পশ্চিমবাংলার ডিটেলটা তোমার সাথে কথা বলতে পারি। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমি গতকালকে আমার একটা অভিজ্ঞতার কথা বলছি।
গতকালকে আমি একটা চ্যানেলে দুপুরবেলায় আলোচনায় ছিলাম, তো তারপরে যেরকম হয় আর কি আলোচনা হয়ে গিয়ে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চের ব্যাপার ছিল, তো সেইখানে একটি খুব বড় এরকম যারা পোল করে এরকম এজেন্সির তার একজন ছোট প্রতিনিধি তিনি ছিলেন। এবং ঘটনাচক্রে শোয়ের পর যখন আমরা কথা বলছিলাম লাঞ্চ করব সেই সময়, তো সেই চ্যানেলের যিনি প্রধান, যিনি এডিটর, তিনিও সেখানে আসেন এবং আমরা তিনজনে কথা বলছিলাম। তো ন্যাচারালি কিউরিওসিটি, আর কিছু ঘন্টার মধ্যেই নির্বাচন সম্পূর্ণ হবে, কি এক্সিট পোল হবে আমি জানতে চাই, সেই যিনি সম্পাদক ছিলেন তিনিও জানতে চান। তো ইনি দেখান আমাদের একটা কাগজ বার করে, বিশাল বড় সংস্থা, বিশাল বড় চ্যানেলের হয়ে তারা এই সমীক্ষাগুলো করছে, এবং সেখানে দেখানো হয় আমাদের দলের 21 থেকে 27 এবং বিজেপির দেখানো হয় 13 থেকে 19। ইন্টারেস্টিংলি তারপরে আমি সন্ধেবেলায় নিজের কাজ টাজ করে পার্টি অফিস থেকে বাড়ি আসি রাত্রিবেলায়, এবং আমি কোনো নিজস্ব এক্সিট পোল দেখছিলাম না। আমি বাড়িতে এসে নিজে রিল্যাক্স হয়ে একটা বই পড়ছিলাম। আমার প্রচুর ফোন আসে। এই বিশেষ চ্যানেল যখন টেলিকাস্ট করে, খুব বড় চ্যানেল, খুব বড় এজেন্সির যখন করে, ঠিক যেটা দুপুরবেলায় আমাকে এবং অন্য একটি চ্যানেলে বসে তার সম্পাদককে যেই কাগজটা দেখানো হয়েছিল, ঠিক যখন সেটা সেই চ্যানেলে সেটাকে টেলিকাস্ট করা হয়, ঠিক আমাদের ফিগারটা বিজেপির পাশে এবং বিজেপির ফিগারটা আমাদের পাশে হয়ে তারা টেলিকাস্ট করলো। তো সুতরাং এরকম আরো উদাহরণ দিতে পারি। তোমার অভিযোগ যতটা আমি বুঝতে পারছি, তুমি সরাসরি বলতে চাচ্ছ যে ইট ইজ নাথিং বাট ম্যানিপুলেশন। আমি একটু এই জায়গায় অভিষেকের কাছে আসতে চাই। আমার অভিষেক, যে আমরা দেখতে পেলাম যে রাহুল গান্ধী কিন্তু রিয়াকশন ইতিমধ্যে দিলেন এটা নিয়ে, যে এটা মোদি এবং মিডিয়ার একটা সামগ্রিক মিলঝুলের ষড়যন্ত্র বা মিলঝুলের একটা রেজাল্ট, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কেন আমার এটা মনে করার কারণটা কি? না মানে আমরা যেহেতু ফলাফলটা ভালো হয়নি সেই কারণেই যে আমরা একমাত্র এর বিরোধিতা করছি তা নয়। মানে আমার ব্যক্তিগত, আমি অন্য একটা প্রেক্ষিতে একবার বলেছিলাম, আমাদের ভারতবর্ষের এক্সিট পোলের অবস্থাটা অনেকটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার মতো। খুব ভালো পরীক্ষা দেয় কিন্তু পাশ করতে পারে না। আজ অবধি তুমি যদি সাকসেস রেট দেখো, সাকসেস রেট দেখলে দেখবে সেটা 2004 হোক, 2009 হোক, 2021 রাজ্যের নির্বাচন হোক, এক্সিট পোলটা এক্সিট হয়ে গেছিলো, ওটা আলটিমেটলি পোল হয়নি। এবার তার একটা উদাহরণ দিই, কালকে এই যে যাদের তোমরা দেখালে তাদের ভেতরে অ্যাক্সিস মাই ইন্ডিয়া আছে, সেই অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিহারে যে সিট সমীকরণ দেখিয়েছে এনডিএর ভেতর, সেখানে এলজেপিকে দেখিয়েছে 4 থেকে 6, এলজেপি লড়ছে 5টাতে, যোগ করে দ্বিগুণ করে বড় করে 5 কখনো, মানে তুমি 5টায় লড়ে 6টা জিততে পারো না, ইটস নট পসিবল। এ তো গেল হচ্ছে, আমি ধরে নিলাম সেটা একটা ডেটা এরার, একটা হিউম্যান এরার। এবার আমি নিজে যেহেতু একজন তথ্য প্রযুক্তিবিদ, আমি তোমাকে কতগুলো যুক্তি বলি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এক একটা লোকসভায় গড়ে 10 থেকে 14 লক্ষ বা 12 থেকে 14 লক্ষ ভোট থাকে, তার ভেতর 80% উত্তর কলকাতার মতো ব্যতিক্রমী শহুরে কনস্টিটিউয়েন্সি বাদ দিলে, যেখানে 60% বা বম্বের মতো যেখানে 55-58% হয়, 8.5 থেকে 9 লক্ষ ভোটার ভোট দেয়। ওভারঅল স্যাম্পল সাইজ যদি তুমি দেখো, তাহলে সব থেকে বড় স্যাম্পল সাইজ অ্যাক্রস ইন্ডিয়াতে হয়তো 1 লাখ হবে। তাই যদি হয় 1 লাখ, মানে হচ্ছে সেটাকে যদি আমি 29টা রাজ্যে ভাগ করি বা 542টা কনস্টিটিউয়েন্সি ভাগ করি, আমার হয়তো কনস্টিটিউয়েন্সি প্রতি 200টা আসবে না। যে 200টা মানে আমার একটা বুথে 1000টার কাছাকাছি ভোট থাকে, তার ভেতর 200টা হচ্ছে আমার স্যাম্পল সাইজ ফর আ কনস্টিটিউয়েন্সি। সেটা আনবায়াসড কি, সেটা হেটেরোজিনিয়াস কি, তার বাউন্ডারি কন্ডিশন কি। এবং এই আমি যে সংজ্ঞাগুলো ব্যবহার করছি, যারা ডেটার সঙ্গে যুক্ত তারা জানে যে আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে, আমি যদি মার্কেট সার্ভে করতে যাই, এনকেটিভি কতজন মানুষ দেখে, তাহলে আমাকে একটা সেগমেন্ট করতে হবে যে শহরে কতজন দেখছে, সল্টলেকে কতজন দেখছে, সল্টলেকে যতজন দেখছে, মানে স্যাম্পল সাইজ তুমি যেটা বলছো, তুমি যেটা বলতে চাইছো যে স্যাম্পল সাইজ এই ধরনের এক্সিট পোলে একটা 15 লক্ষ ভোটার যেখানে আছে, যেখানে 15 লক্ষ ভোট দিচ্ছে, সেখানে স্যাম্পল সাইজটা যত বড় হওয়া উচিত। শুধু সাইজ নয়, সাইজ এবং প্রকৃতি, মানে হেটেরোজিনিয়াস কিনা। মানে তুমি শুধু যদি ধরো বিজেপি কেন্দ্রীভূত যে জায়গাতে সেখান থেকে ভোট নাও, তাহলে যা বায়াস পাবে। তুমি যদি বহরমপুর থেকে বা বহরমপুরে অধীর চৌধুরীর বাড়ির পাশ থেকে নাও, তাহলে তুমি বায়াসটা অন্যরকম পাবে। আনবায়াসড কিনা। মধুজা আমাদের সাথে আছে। মধুজা, তোমারও কি একই ধরনের
একই ধরনের তোমার এই রিজার্ভেশন একই অন এক্সিট পোল, নাকি এবার মেলেনি বলে তোমার মন্তব্যটা তুমি সেম লাইন উইথ কৃষাণু অ্যান্ড অভিষেক? না, আমার প্রথম কথা হচ্ছে যে এখানে কয়েকটা দেখানো হলো, কয়েকটা কোম্পানির দেখানো হলো। আমার কাছে এরকম আরো 3টে কোম্পানি আছে যাদের কাছে এক্সিট পোলের হিসেবটা একদম অন্যরকম আছে। তুমি অনুমতি দিলে আমি বলতে পারি সেগুলো না, পড়তে একদম পারি। একদম। হ্যাঁ, এনডিটিভি, এসি নিয়েলসন, তারা কি বলেছে? তারা বলেছে এনডিএ পাবে 230 থেকে 250, কংগ্রেস পাবে 190 থেকে 205, আদার্স পাবে 100 থেকে 120। আজ তাক মার্ক, তারা কি বলেছে? এনডিএ পাবে 248, কংগ্রেস পাবে 190, আদার্স পাবে 105। আবার স্টার নিউজ আর সি ভোটার এরা মিলে যেটা করেছে সেখানে আবার বলেছে যে 263 থেকে 275 এনডিএ, কংগ্রেস পাবে 174 থেকে 186, আদার্স হচ্ছে 86 তার মানে থেকে 98। মধ্যাতে আসি, তার মানে তোমার পয়েন্ট, মধুজ আমি তোমাকেই আসছি, তার মানে তোমার পয়েন্ট অনুযায়ী যে তোমার এক্সিট পোলের যে লজিক বা এক্সিট পোলের রাজনৈতিক সারবত্তা নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন নেই। ইউ বিলিভ ইন এক্সিট পোল, মানে আমি সেটা সিপিএম বলছি এক্সিট তো। পোলকে এন্ডোর্স করছে কি? আমি বলিনি তো সেটা এখনো পর্যন্ত। আমি শুধু হচ্ছে যে আরো 3টে তথ্য দিয়েছি, আর এই তথ্যগুলো দিলাম এই কারণেই যে এই যে এক্সিট পোল নিয়ে এখন অব্দি একটা লজিক উঠে এসছে, অভিষেক বলেছে বলার সময়, যে এটা হেটেরোজিনিয়াস কিনা এটা আমাদের ভাবতে হবে, এটা কোত্থেকে স্যাম্পল সাইজ ভাবতে হবে। এখন ও ডেটা নিয়ে কাজ করে, আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট। আমরা সোশ্যাল সায়েন্সে যখন আমাদের এই স্যাম্পলিং করতে হতো বিভিন্ন ফিল্ড সার্ভেতে গিয়ে, এই স্যাম্পলিংটা খুব গুরুত্বপূর্ণ। স্যাম্পলিং প্রথমত কোথা থেকে করা হচ্ছে এইটা যেমন গুরুত্বপূর্ণ, স্যাম্পল সাইজ এই সবটা গুরুত্বপূর্ণ। এইটার সাথে আরেকটা বিষয় আছে, এক্সিট পোল তো মানুষ ভোট দিয়ে বেরিয়ে আমাকে যা বলছে, মানুষ যা বলছেন ভোট দিয়ে বেরিয়ে, যখন বলছেন দাঁড়িয়ে, তার চারপাশের যে মানুষজন আছেন তিনি যা ভোট দিয়ে এসছেন, আমি ধরে নিলাম কোনো তৃণমূলের লোক সেখানে দাঁড়িয়ে ছিল না, হ্যাঁ, আমাদের এখানে যা হয়েই থাকে অনবরত, তিনি নিজের মত নিজে দিয়ে এসছেন, তিনি বাধ্য নিজের মত প্রকাশ করতে সবার সামনে? বাধ্য নন তো। তিনি বলবেনই সবটা সত্যি কথা, এটা নাই হতে পারে, এটা নাই হতে পারে। কিন্তু ফলে তার চারপাশে হয়তো তখন যারা দাঁড়িয়ে আছে তিনি হয়তো চাইছেন না তাদের সামনে নিজের কি জানি, মানে মতামত প্রকাশ এটা কিন্তু করতে। কমন ফেনোমেনা যে আমি বলছি কিনা বা আমি সত্যি বলছি হ্যাঁ, কিনা বা এবং- মিথ্যে। আমি একটু এবং- বিজেপির কাছে যাই, আমি একটু আমার বিজেপির কাছে আরেকটা যাই। ছোট কথা আছে, সেটা আসছি, হচ্ছে আসছি, যে মধুই, আমি আসছি। এই যে এক্সিট পোল কাদের নিয়ে করা হয় তাদের আমরা চিনি, একজনও আমরা জানি যাদের কাছে এক্সিট পোল পৌঁছেছে, এরকম আজ পর্যন্ত কোনো মানুষের দেখা তো আমি পাইনি। ফলে জানি না এটা কি আমরা একটু বিজেপির কাছে যাই, আমাদের সঙ্গে রাজ আছে। রাজ, এই এক্সিট পোল কি মোটামুটি এখন ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে তুমি তো যথেষ্ট উৎফুল্ল যে এই এক্সিট পোলে শুধুমাত্র জাতীয় স্তরেই নয়, জাতীয় স্তরে তো দীর্ঘদিন ধরে অনেকেই বলছিল যে এবারও তৃতীয়বারের জন্য মোদী সরকার আসতে চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গে যে রেজাল্টটা দেখানো হয়েছে সেই রেজাল্টটা কিন্তু অনেকে এখনো পর্যন্ত ডাইজেস্ট করতে পারছে না, অনেক জায়গায় কিন্তু ডাইজেস্টও করতে পারছে না। অনেকে মনে করছেন যে না এমনটা হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের যা ডেমোগ্রাফি তাতে 25, 26, 27টা আসন অনেক পোল অ্যানালিস্ট কিন্তু এটাকে ডাইজেস্ট করতে পারছে না। তুমি কিভাবে দেখছো গোটা বিষয়টা? দেখুন, ডাইজেস্ট তাদেরই হবে না যারা বিজেপির বিরোধিতা করেছে, যাদেরকে ছাপ্পা মারার ব্যবস্থা করতে হয়েছে, তাদেরকে সন্ত্রাস করতে হয়েছে, যারা 4বার 5বার বিভিন্ন 5 স্টার 7 স্টার হোটেলে গিয়ে বসে মুদি হাঁটাও জোট করার জন্য যারা একত্রিত হয়েছিল, তাদের এখানে কিছু জনগণ তাদেরকে ভ্যালিউ করেনি, যে জনগণ তাদেরকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে, তাই আজকে তাদের ডাইজেস্ট হবে না, এটা খুব স্বাভাবিক। আজকে এক্সিট পোলের আলোচনা করা হচ্ছে, এই এক্সিট পোলই কংগ্রেসকে কর্ণাটকাতে দেখিয়েছিল যে কংগ্রেস সরকার করছে, তেলেঙ্গানাতে এই এক্সিট পোলই ঠিক ছিল তখন, এই এক্সিট পোলই হিমাচল প্রদেশে ঠিক ছিল, এই এক্সিট পোলই 2018-তে রাজস্থানে কংগ্রেসের সরকার দেখাচ্ছিল, তখন ঠিক ছিল। বিষয়টা হলো যখন আজকে এক্সিট পোলের আজকে দোষ, 4 তারিখে আপনি 12টাও না 10টা অবধি আপনি ওয়েট করবেন, 10টার পর থেকে ইভিএম এর দোষ, আর তারপরে একদিন পরে জনগণের দোষ। উনি কয়েকটা গল্প শোনাচ্ছিলেন, আমিও একটা গল্প না, এটা সত্যি কথা বলে, একটা অনেক বড় একজন সোকল বিশ্লেষক আছেন, উনি যোগেন্দ্র যাদব, নাম বলেই দিচ্ছি, আমি নাম বললে না, আমি বলেই দিচ্ছি। উনি একটি টক শোতে বেশ 1-1.5 বছর আগেরকার বিষয়, উনি বললেন যে আমার ইচ্ছা করে যারা বিজেপিকে ভোট দেয় তাদের কলারটা আমি ধরে বলি যে কি দেখে তুমি ভোটটা দিলে, মানে কোথাও না কোথাও বিজেপির বিরুদ্ধে যারা রয়েছে
তারা এটা মানে যে সত্যি বিজেপিকে মানুষ গিয়ে ভোটটা দিচ্ছে। কারণ আমরা যদি সত্যি দেখতাম যে একটা উল্টো কিছু আছে, তাহলে এটা কিন্তু রাস্তাঘাটের মধ্যে দেখা যেত, আন্দোলন দেখা যেত, মানুষের মধ্যে সেই অ্যাগ্রেশন দেখা যেত, সেই অ্যান্টি ইনকামবেন্সি দেখা যেত। আমি বুঝে গেছি তোমার কিন্তু তোমার সেই অ্যান্টি মানে ইনকামবেন্সি নেই। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা পেলাম তাতে একটা জিনিস বুঝতে পারছি যে মূলত আমরা দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস এরা বিভিন্নভাবে এক্সিট পোলের সারবত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তারা বলছে যে এক্সিট পোলের যে কতজন তার স্যাম্পল সাইজ কি হচ্ছে, কোথায় গিয়ে করা হচ্ছে, যে ভোট দিয়ে বেরিয়ে এক্সিট পোল ফেস করছে সে আদৌ সত্যি কথা বলছে কিনা, বা বিভিন্ন তোমার বক্তব্য অনুযায়ী যে আমি 10 সেকেন্ড নিয়ে একটা, উনি বললেন আজ তাকের কথা। দেখুন, ইন্ডিয়া টুডেরই গ্রুপ আছে আজ তাকের ওরা সার্ভে করেছে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, ওটা দেখে নেবেন। আজ তাকের আলাদা কোনো সার্ভে হয়েছে? আমি সারাক্ষণ ইন্ডিয়া টুডেতে বসেছিলাম, এখনো আমি ইন্ডিয়া টুডে দেখছিলাম, আমার জানা নেই যে আজ তাক আলাদা কোনো সার্ভে করেছে। দ্বিতীয়, এনডিটিভি যেটা বলছে, এনডিটিভিও পোল অফ পোলস দেখিয়েছে, তার মধ্যেও আমরা একটা বৃহত্তর ভাবে আলোচনা করি। আমি এবার একটু দেখাতে চাই যে এক্সিট পোল, কৃষাণু বসে আছে, বিশ্বজিৎদাও আছে, আমি একটা জিনিস দেখাতে চাই যে এক্সিট পোলের মেজর ফ্লজ বা এক্সিট পোলের মেজর হিস্টোরিক্যাল খুব যেগুলো মুখ থুবড়ে পড়েছিল এরকম কিছু আমি দেখাই। যে এটা বলতে গেলে সবার প্রথমে আমাদের যেটা মাথায় আছে যে পশ্চিমবঙ্গের বুকে শেষ হয়ে যাওয়া নির্বাচন, লোকসভার আগে 2021 সালের বিধানসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের এক্সিট পোল প্রেডিকশন কি ছিল। 2021 সালের এক্সিট পোল প্রেডিকশন আমরা যদি সেটা একবার দেখি, 2021 সালের এক্সিট পোল প্রেডিকশন, চাণক্য বিজেপি বলেছিল 108 থেকে 119, টিএমসি 180 থেকে 192, লেফট প্লাস 4 থেকে 8, আদার্স 3। এটা হচ্ছে 21 সালের চাণক্যর পোল প্রেডিকশন, এক্সিট পোল প্রেডিকশন। রিপাবলিক সিএনএক্স, টিএমসি 128 থেকে 132, টিএমসি 128 থেকে 132, বিজেপি 138 থেকে 148, লেফট 11 থেকে 21, লেফট প্লাস 11 থেকে 21। এটা রিপাবলিক সিএনএক্স, নেক্সট রিপাবলিক জন কি বাত, টিএমসি 104 থেকে 121, বিজেপি 162 থেকে 185, লেফট 3+9, 3 থেকে 9, সরি লেফট 3 থেকে 9। অর্থাৎ 2021 সালে আমরা একাধিক এক্সিট পোল আমরা দেখেছিলাম বিশ্বজিৎ, যে যাতে কিন্তু যেটা বলা হয়েছিল তার ধারে কাছে পর্যন্ত রেজাল্টটা যায়নি। তার মানে এমনটা নয় যে এবার মিলবে না, এবার এক্সিট পোল মিলবে না, এমনটা তো নয়। আমরা এক্সিট পোলের ভিত্তিটা নিয়ে একটু আলোচনা করছি। এবং শুধু তাই নয়, 2004 সালে তো আমরা যারা রাজনীতির খবরাখবরের সঙ্গে জড়িত আমরা প্রত্যেকেই জানি যে 2004 সালে সমস্ত এক্সিট পোলে বলা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সরকার তারা আবার ক্ষমতায় ফিরবে। 2017 সালে বলা হয়েছিল উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ হেরে যাবে। তার ফলে দেয়ার আর মেজর ইনস্টেন্সেস যে যাতে কিন্তু এক্সিট পোল মেলেনি। কিন্তু আমি বারবার বলছি এবারের এক্সিট পোল মিলবে না, তা আমার কিন্তু তেমন কোনো ইন্ডিকেশন নেই। তুমি সোশ্যাল সায়েন্সের সাথে জড়িত, আমি তোমার কাছে জানতে চাই যে ভারতে এক্সিট পোলের স্ট্রাইক রেটটা কি? স্ট্রাইক রেট খুব ভালো এটা বলা যাবে না, কিন্তু এর আগে আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে এক্সিট পোল মিলেছে। এখন যে প্রশ্নগুলো আলোচনার প্রথম দিক থেকে ওঠা শুরু হলো সেই প্রশ্নগুলো ওঠেনি এমন কোনো দিন হয়েছে? এবার আমি বিজ্ঞানের জায়গাতে আসি। এক্সিট পোলের আসলে একটা বিজ্ঞান। প্রশ্ন থাকতে পারে যে স্যাম্পেল সাইজ যত ছোট হবে প্রবাবিলিটি বা সম্ভাবতায় যে এরর, সেই এররের সম্ভাবনা বেশি থাকবে। স্যাম্পেল সাইজ যত বড় হবে তাতে সম্ভাবনাটা অনেক কমবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা মনে হয় অভিষেক বলতে গিয়ে একটু হিসাবের ভুল হয়েছে, কোনো সংস্থা 1 কোটি স্যাম্পেল নিয়ে এবার স্যাম্পেল সার্ভে করেছে। 1 কোটি। এবং শুধু তাই নয়, এই যে স্যাম্পেলটা নেওয়া হয়েছে সেটা কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে। যখনই কোনো এজেন্সিকে এটা দেওয়া হয়, এবং আমরা জানি যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এবং এই স্যাম্পেলের যদি চরিত্র দেখা হয়, কখনো স্নোবল স্যাম্পলিং হয়, কখনো র্যান্ডাম স্যাম্পলিং হয়। এই স্যাম্পেলের যে চরিত্র, সেই চরিত্র যদি আমরা দেখতে যাই, তার যে অ্যানালিসিস, যে রেজাল্টটা আমরা পাচ্ছি,
এই যে রেজাল্টটা থেকে 33% হচ্ছে প্রবাবিলিটি। আমাদের যে সম্ভাবতার তত্ত্ব, সংখ্যা তত্ত্বের বিচারে সেখানে আমরা প্রবাবিলিটির তত্ত্ব দেখছি। এই প্রবাবিলিটি তত্ত্বের এবার যদি তুমি এই পরিসংখ্যানগুলো দেখালে তার সঙ্গে 30% প্রবাবিলিটি দেখো প্লাস মাইনাস, এবার তোমাকে বিচার করতে হবে তাহলে এক্সিট পোলের কতটা সত্যি। তাহলে এক্সিট পোল এখন বিভিন্ন এজেন্সি বলছে, এই এজেন্সির এক্সিট পোল থেকে যারা পরিসংখ্যান নিয়ে আলোচনা করে, মিন মোড মিডিয়ান দিয়ে যদি ভাগ করে নিই, স্ট্যান্ডার্ড একটা বের করি, তাহলে দেখা যাবে যে খুব ভুল বিভিন্ন ক্ষেত্রে হয় না। যদি স্যাম্পেল সাইজ ছোট হয়, যেটা অভিষেক বলার চেষ্টা করছিল, সেখানে ভুলের সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আমরা একবারে উড়িয়ে দিতে পারি না যে এক্সিট পোলের মধ্যে কোনো বিজ্ঞান নেই। এটা মনে রাখতে হবে, আঞ্চলিক স্তরে যখন স্যাম্পেল দেখা হয়, বিশেষত লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যখন স্যাম্পেল আঞ্চলিক ক্ষেত্রে নেওয়া হয়, সেই স্যাম্পেলের মধ্যে ভুলের সম্ভাবনা থাকে, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে দেশের পরিসংখ্যান যখন আসে তখন ভুলের সম্ভাবনা কম। আমার এবারের এক্সিট পোল দেখে যেটা মনে হয়েছে, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু অত খারাপ ফল করবে না। কারণ আমরা যদি একেবারে 42টা কেন্দ্র হিসাবে তৃণমূল কংগ্রেস এত খারাপ ফল করে, তুমি খুব সুন্দর ব্যাখ্যা করলে। ঠিক এই জায়গাটা আমি জানতে চাই যে আমাদের সঙ্গে কৃষাণু আছে। কৃষাণু, তুমি এই নির্বাচন প্রক্রিয়ায় 3 মাস রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছো এবং এক্সিট পোল যা প্রেডিক্ট করছে তুমি তার ঠিক উল্টো কথাটা বলছো। তুমি বলছো যে বিজেপির বা তোমার দলের যেটা বক্তব্য যে বিজেপি 10-এর নিচে নেমে আসবে। এটা মনে করার কারণটা কি? খুব ভেরি সিম্পল, এটা মনে করার কারণটা কি যে এক্সিট পোল ঠিক এর উল্টো কথাটা বলছে যে তোমরা বিজেপিকে যতটা আসন দিতে চাইছো, বিজেপি এক্সিট পোল, অ্যাকর্ডিং টু এক্সিট পোল, বিজেপি তার অলমোস্ট 3 গুণ আসন আমরা দেখতে পাচ্ছি। চাণক্য তো 25 থেকে 26টা আসন দিয়ে দিয়েছে। এটা মনে করার কারণটা কি? না রজতদা, দেখো, এটা তো গাজোয়ারি ব্যাপার নয় যে আমরা দিতে চাইছি দিচ্ছি না, অন্য কেউ দিয়ে দিচ্ছে। এটা তো ব্যাপারটা তো তা নয়, ব্যাপারটা তো রাজনৈতিক পাটিগণিত। আমার জনসম্পর্কের ভিত্তিতে আমি যেটা অনুধাবন করছি, আমার দল যেটা অনুধাবন করছে, দলের বিভিন্ন নেতৃত্ব, কর্মী, বুথ স্তর কর্মী, বিভিন্ন শাখা সংগঠন সব কিছু মিলিয়ে আমার যা ফিডব্যাক, সেই ফিডব্যাকের সাথে অ্যালাইন না হলেই হবে। নিশ্চয়ই যদি এর সিংহভাগ আমার অ্যানালিসিসের সাথে আমার রেজাল্ট না মেলে, তাহলেই তো পর্যালোচনা হয়, জলের মধ্যে সেটা দেখা হয় কোথায় ভুল ভ্রান্তি, ভুল ত্রুটি হয়েছে। আমি তোমাকে বলি, আমাদের রাজ্যতে 2019-এ এরকমই এক্সিট পোল বা তার আগে ওপিনিয়ন পোলগুলি বিজেপিকে এত আসন দেয়নি, কিন্তু ফলে আমরা 2019-এর পর দেখেছিলাম বিজেপি ব্যাপক হারে তাদের ভোট বাড়িয়েছে, 18টা আসন জিতেছে। সেটা আমাদের কাছে একটা সারপ্রাইজিং এলিমেন্ট ছিল। আবার 2021-এ তুমি একটু আগে দেখালে বিভিন্ন ওপিনিয়ন এক্সিট পোলেও দেখিয়েছিল, এখন যে পার্টিটা 77টা সিট পায় অ্যাকচুয়ালি, তাকে যেই এক্সিট পোল দেখিয়েছিল 148, তার মানে ডবলের প্রায় ডবল। তাহলে এর পেছনে বিশ্বজিৎ যেটা বললো বিজ্ঞান আছে, আমি অস্বীকার করছি না এর পেছনে বিজ্ঞান আছে, কিন্তু এই বিজ্ঞানটা অনেকটা ওই অ্যাস্ট্রোলজির বিজ্ঞানের মতো। আমি এটাও মানি যে অ্যাস্ট্রোলজির পেছনেই এই যে গণনা হয়, এই যে অ্যাস্ট্রোলজি হয়, সেটার পেছনে একটা বিজ্ঞান আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই বিজ্ঞানটা জানে কতজন বুজরুকি করে বেড়ায়, এগুলো তো ফ্যাক্টর। তেমনি এক্সিট পোল, যেরকম আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি কালকের আমার একটা অভিজ্ঞতা বললাম, আমি আরেকটা বলি। একটা খুব বড় মিডিয়া হাউস তাদের টুইটার হ্যান্ডেল থেকে সন্ধেবেলা থেকে কালকে এক্সিট পোলের তাদের দিচ্ছে, একটা এজেন্সির সাথে তাদের চুক্তিবদ্ধ হয়েছে সেটা দিয়েছে, আবার বেশ রাত্রেবেলায় একটা অন্য এজেন্সির রেফারেন্স দিয়ে তারা একদম বিপরীত একটা এক্সিট পোলের সংখ্যা দেয়, টুইটারে দেয় শুধু, আবার সেটা ভোর হতে না হতেই সেটা প্রত্যাহার করে নেয়, কিন্তু এজেন্সি আলাদা, একটা এ এজেন্সি একটা বি এজেন্সি। তো সুতরাং এইগুলোর পেছনে একটা রাজনৈতিক পাটিগণিত আছে। সায়েন্সকে আমি অস্বীকার করছি না, কিন্তু সায়েন্স কিভাবে রেজাল্টে ঠিক অর্ধেক হয়ে যায়, বা যে সায়েন্স যেটা বলছে তার ডবলে যায়, সায়েন্সে তো সেটা হওয়া উচিত নয়। বিজ্ঞান তো সকলের জন্য। আজকে যে কোনো একটা ফর্মুলা, আজকে আমার সিটি কলেজের সায়েন্স ল্যাবে যে ফর্মুলাটা বলা হচ্ছে আর যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির সায়েন্স ল্যাবে বলা হচ্ছে, বেসিক জিনিস তো তার আলাদা হবে না। কিন্তু তাহলে এই এজেন্সিগুলো তাহলে একই ডেটা স্যাম্পেল নিয়ে তার ইন্টারপ্রিটেশন কি করে আলাদা হয়ে যায়, তখন সেখানে একটা পলিটিক্যাল একটা মানসিকতা কাজ করে।
আমি অনেকগুলো উদাহরণ মানে দিতে পারি, exit যেটা poll মানে I get you, মধুজা মানে তুমি দেখালো বা বলতে যেটা চাইছো অভিষেক দেখালো, quite আমার কাছে আরো naturally 10টা যে আছে। একটা অগ্নি এক্সিট পোল যারা বিশ্বাস করে না, এক্সিট পোল যারা বিশ্বাস করে না তাদের যেই যুক্তিগুলো আছে তার মধ্যে তুমি খুব সুন্দরভাবে তুলে ধরলে যে যদি সায়েন্স হয় তাহলে সবকটাই এক্সিট পোলই একই হওয়া উচিত, বা 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 এটাকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে বা এটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, এর মানে এটা সেই পয়েন্টটাও কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। আমরা আলোচনাটা আসবো, কিন্তু আমাদের একটা ব্রেক নিতে হচ্ছে, আমাদের একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। ব্রেকের পর কিষাণু আমরা ফিরছি। কিষাণু আমরা ডেটাটা ইন্টারপ্রেট করাটা সবাই পক্ষে সম্ভব না। খালি ইন্টারপ্রেট না কিষাণু দা, ডেটা কোথা থেকে কালেক্ট করা হচ্ছে, কারা কোন এক্স্যাক্টলি আমরা এটা নিয়ে আলোচনা করছি। ডেটাকে আমি কিভাবে দিয়ে বলছি তোমাকে বিশ্বজিৎ, ডেটাকে আমি কিভাবে ইন্টারপ্রেট করছি, ডেটাকে আমরা কোথা থেকে কালেক্ট করছি, কি পরিস্থিতিতে কালেক্ট করছি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু অভিষেকের কাছে যাই সবার প্রথমে, যে যখন অভিষেক তোমার দল বা তোমাদের নেতা রাহুল গান্ধী, অধীর চৌধুরী তারা এই ধরনের এক্সিট পোলের ভিত্তি নিয়ে কোয়েশ্চেন করছে, এটাকে তারা বলছে মোদির এক্সিট পোল, ঠিক সেই সময় দাঁড়িয়ে গতকাল ভোট শেষ হতে না হতেই আমরা দেখলাম কংগ্রেস সভাপতি খার্গে সহ অল ইন্ডি জোট তারা কিন্তু বললেন, মোটামুটি একটা সার্ভে করে তারা বলে দিলেন যে এবার ইন্ডি জোটই ক্ষমতায় আসছে, তারা 290-94টা আসন পাবেন। খার্গে কি বললেন একটু শুনে নিই, আমরা যদি শুনি খার্গে কি বললেন। इंडिया गठबंधन कम से कम 295 सीटें प्लस 295 से ज्यादा आएंगे, कम तो नहीं आएंगे। ये हमने आकलन किया कि सभी हमारे नेताओं से पूछने के बाद ये एक आंकड़ा हमारे पास मिला है और इस आंकड़े में कोई बदलाव नहीं है। ये एक जनता की सर्वे है, हमारा सर्वे नहीं है। निश्चित रूप से गठबंधन को भारी बहुमत मिलेगी, ये मैं आपको कहने के लिए यहाँ है। ভারী বহুমত মিলেগি 295টা আসন। তো কংগ্রেস পার্টি বা তার সঙ্গে সিপিএম বা অন্যান্য দল সার্ভে করবে, তারা কি হারার জন্য সার্ভে করবে? তারা কখনো বলবে যে আমি 120টা আসন পাবো? এটার মানেটা কি? 295টা আসন মানে মানে সেই এক্সিট পোলের সার্বত্তানি যদি প্রশ্ন হয়, তাহলে গতকাল অত ঢক্কানিনাদ করে এই প্রেস কনফারেন্সটা করার মানে কি? খুব দামি প্রশ্ন। আমি একটা করে প্রশ্নের উত্তর দিই, তার আগে আমি জাস্ট রাজকে মানে একটা রাজ ব্যাঙ্গালোরের বা কর্ণাটকের বিধানসভার একটা রেফারেন্স দিয়েছিল, সবার কাছে উইকিপিডিয়া আছে, একটু দেখে নেবেন। পোল অফ পোলস বলেছিল কংগ্রেস খুব বেশি হলে 109 পেতে পারে, পেয়েছিলাম 135, 26টা সিট, অনেকটা বড় সিট। এবার ওই অনেক মার্জিন অফ এরার ওগুলো আমরা আলোচনা করতে পারি, অতটা সময় আমাকে অবশ্যই অযোধ্যা দেবে না। একটু আগে কৃষাণুদা ওনার ফার্স্ট বক্তব্যটা কথা বলেছিলেন যে আমাদের কিন্তু প্রত্যেকটা বুথে একটা করে পোলিং এজেন্ট থাকে, এবং সেই পোলিং এজেন্ট তারা কিন্তু জানে যে এই লোকটা আমার ভোটার নাকি আমার ভোটার নয়। সেটা হচ্ছে অ্যাকচুয়াল সার্ভে, যেটা আমরা কালেক্ট করি ফর্ম 17C এর মাধ্যমে হোক বা ইত্যাদি ইত্যাদি। এটার পার্থক্য বা এটার সুবিধাটা কোথায়? যখন তুমি এটাকে আউটসোর্স করছো, তুমি কিন্তু দেখে বুঝতে পারছো না যে রাম কার ভোটার, কারণ সে তো সারা বছর জনসংযোগটা করছে না। আমরা যারা রাজনীতি করি আমরা জানি যে আমার কে কমিটেড ভোটার বা কে ঘুরতে পারে। কংগ্রেস পার্টি জানে, এটা একটা দারুণ লাগলো। কংগ্রেস শুধু কংগ্রেস পার্টি না, সব পার্টি জানে। কংগ্রেস পার্টি জানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তার যার একটা মাত্র লোকসভা আসন আছে, ঠিক বলেছো, সে বলতে পারে যে আমার কতগুলো ভোট আছে, তার দাবি করে প্রতিবার। হ্যাঁ, একটা সময় আমরা জানতাম যে লেফট একটা চাল টিপে বলে দিতে পারতো কোথায় কত ভোটার আছে, ঠিক কোথায় কত ভোটার আছে, কিন্তু লেফট হ্যাজ অলসো লস্ট দ্যাট ক্রেডিবিলিটি। একদম ঠিক বলেছো। এবার সেখানে দাঁড়িয়ে একটা জিনিস বলো তো, যে কালকে যে তোমরা নির্বাচন দেখলে বা তুমি এবছর এক্সটেন্সিভলি 42টা লোকসভা ঘুরেছো, তুমি রাস্তায় দেখেছো ভোটের রেজাল্ট যা খুশি হতে পারে। তুমি মিটিং মিছিল বলো বা বুথ এজেন্ট বসানোর ক্ষেত্রে তুমি জানো বিজেপি কতগুলো জায়গায় বুথ এজেন্ট বসাতে পারেনি। বাম কংগ্রেস গতকালকে দক্ষিণবঙ্গ, যেটা ট্র্যাডিশনাল ভাবে আমাদের 2011 সালে আমরা বুথ এজেন্ট বসাতে পেরেছিলাম। 2011 সালে আমার বয়স অনেক কম, একের পর এক বুথ দেখেছি তৃণমূল বসাতে পারেনি। মানুষ পাগলের মতো গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে। তার মানে এটা ঝড়ে বসানোর কোনো কারণ নেই। তার মানে এটা 2019 এ বুথ বসাতে পারেনি বিজেপি। তাহলে ভিত্তিটা কি? তাহলে ভিত্তিটা কি? খার্গের বলার ভিত্তিটা কি তুমি এটা বলো না। খার্গের বলার ভিত্তিটা হচ্ছে আমাদের সেই ইন্টারনাল সার্ভে। এবার সেই ইন্টারনাল সার্ভেটা অবশ্যই বিজেপিও করেছে, যে ইন্টারনাল সার্ভে অনুযায়ী বিজেপির কালকে সুকান্ত মজুমদারের
কোট আনকোট বক্তব্য হচ্ছে আমরা এটা মানি না, আমরা এর থেকে অনেক বেশি পাবো, আমাদের আভ্যন্তরীণ সার্ভে বলছে। ওদের আভ্যন্তরীণ সার্ভে, যে আভ্যন্তরীণ সার্ভের ভিত্তিতে কেউ তো বুথ এজেন্ট বসাতে পারিনি। এক, দুই হচ্ছে যে আমি ধরে নিলাম যে আমরা অবশ্যই একটা মরাল বুস্টিং এর জায়গায় যাচ্ছি, কিন্তু যে প্রসঙ্গটা আমরা মানে খুব না না, কনভিনিয়েন্ট, ভোট শেষ হয়ে যাওয়ার পর মোরাল বুস্টিং কি? ভোটের আগে নয় মোরাল বুস্টিং হতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট মরাল বুস্টিংটা কোথায় জানো তো? কাউন্টিং এর লোকের থেকে হচ্ছে কাউন্টিং, এই যে মানে narrative- কংগ্রেসের কাউন্টিং সময় শুধু কংগ্রেস কেন? কাউন্টিং কর্মীরা শুধু যাতে না কংগ্রেস কেন? আমরা একটু মধুজার কাছে যাই, মধুজার কাছে narrative-টা যাই। কেন তৈরি হবে? মধুজার কি যুক্তি? কারণ মধুজাদের দলও কিন্তু আছে এইটায়, এই লবিটায়, যারা কালকে প্রেস মিট করে বললো 295টা আসন বা 200, আমি সংখ্যাটা ভুলে যাচ্ছি, 290 প্লাস, মানে একটা 295 প্লাস আসন নিয়ে আসবে। কিসের ভিত্তিতে বলছে? হ্যাঁ, এখন মুশকিল হচ্ছে যে এই যে সার্ভে টার্ভে সব হয় না, এগুলো সবই তো হচ্ছে যে আমরা যা, এটা দু ধরনের সার্ভে। একটা হচ্ছে ইন্টারনাল সার্ভে বলে যেটা হয়, যেটা হচ্ছে যে আমরা দলীয়ভাবে করে থাকি। আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে, আমাদের অর্গানাইজেশনের যেখানে যার যতটুকু ভিত্তি আছে সেই ভিত্তিতে রিপোর্ট উঠে আসা আছে। আর আরেকটা আছে হচ্ছে যে আমাদের প্রফেশনাল লোক দিয়ে সার্ভে করিয়ে এই কোম্পানিগুলো যা আমাদের সামনে নিয়ে আসে। কারণ মুশকিল হচ্ছে এই দুটো সার্ভের ক্ষেত্রেই সেটা হলো হিউম্যান এরার থাকতেই পারে। এই হিউম্যান নিয়ে কাজ, তো হিউম্যানই করছে কাজটা, এই হিউম্যান এরার থাকতেই পারে। আমি হিউম্যান এরারগুলোকে সরিয়ে রাখলাম। খাড়গের কথা কেন মানবো, এইটা যদি প্রশ্ন হয়, তাহলে আমার আরেকটা প্রশ্নে আমি আরেকবার ফিরে যাই, যেটা একটু অভিষেক বলার চেষ্টা করছিল। তাহলে বিজেপির ইন্টারনাল সার্ভে মানবো কেন? তিন হচ্ছে যে আমি তাহলে হচ্ছে আমার এই সার্ভেগুলোই বা মানবো কেন? তাহলে কোনো সার্ভেই মানার দরকার নেই। আসলে গল্পটা আসল হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনাল ভিত্তি, বলছিলেন না জনসংযোগের কথা, হ্যাঁ জনসংযোগ কমেছে আমাদের, আবার জনসংযোগ আমরা গেইনও করছি। এই গেইন করার প্রসিডিওরে দাঁড়িয়ে, এবং এই যে একটা পার্টি যখন হারা অবস্থায় থাকে তখন সে যা ডেটা কালেক্ট করে আনে, সেই ডেটাটার মধ্যে আসলে লেটস কাট ইট শর্ট, মধুজা লেটস কাট ইট শর্ট। হ্যাঁ, আমি শর্ট সিপিএম কংগ্রেস জোট এবার পশ্চিমবঙ্গ থেকে কটা আসন পাবে? সিপিআইএম কংগ্রেস জোট পশ্চিমবঙ্গ থেকে, সিপিআইএম কংগ্রেস জোট না, আসন সমঝোতা, যাকে কটা আসন পাবে? ভোট দিতে যাওয়ার পর এই জোট এন্ড সমঝোতাটা এখনো এক্সিস্ট করছে। এখানে কিষাণু থাকবে। এইটা না আসলে পলিটিক্যাল আমরা প্রশ্ন ডিবেট তো, করেছি, আমরা ডিবেট করে যাচ্ছি। হ্যাঁ, কি তো সিপিএম এবার কংগ্রেস আসন সমঝোতা আমি তো থেকে সিপিএম টিয়া পাখি- কংগ্রেস ব্লক কটা আসন পাবে? আমি টিয়া পাখি নিয়ে বসিনি, কিন্তু আমি এই কথা বলতে পারি তো যে খার্গে কি শূন্য টিয়া পাখি নিয়ে শূন্য বসেছিল? থাকবে না। কালকে তো সীতারাম ইয়েচুরি ছিল, সে কি টিয়া পাখি নিয়েছিল? আরে বাবা, খাড়গে সীতারাম ইয়েচুরিদের কাছে গোটা অর্গানাইজেশনের রিপোর্ট আছে, ওরা রিপোর্টের ভিত্তিতেই বলেছে। আমি যে কথা বলছি সেটা হচ্ছে যে আমি এটুকু বলতে পারি আপনাদের চ্যানেলে এসে, যে প্রথমত লেফট আর কংগ্রেস আগে যা আসন ছিল তার থেকে সংখ্যায় বাড়বে। আগে আর কটা ছিল? left দুটো? হ্যাঁ, দুটো। এবার কটা বাড়বে? বাড়বে। কটা বাড়বে সেটা তো 4 তারিখ সম্পূর্ণ বোঝা যাবে। তবে এটুকু বলতে পারি, বিজেপি আর তৃণমূল যা আসন এই যে দেখা যাচ্ছে সংখ্যায়, চোখে পাবে টাবে বলে শোনা যাচ্ছে, এইটা বিজেপি আর তৃণমূল পাবে না। ন্যাচারালি যা পাবে না সেটা আমরাই পাবো। আচ্ছা, আমি আলোচনাটা একটু আরেকটা অন্য অ্যাসপেক্ট আমি আলোচনায় আনতে যাচ্ছি। আমি 2021 সালের একটু ভোট চিত্রটা দেখছিলাম, অভিষেক, কৃষাণু, বিশ্বজিৎ, আমি একটু ভোট চিত্রটা দেখছিলাম। তাতে দেখা যাচ্ছে খুব ক্যাটেগরিক্যালি তৃণমূল সংখ্যায় ভোট পেয়েছিল 2,90,00,000, ওই 1 লাখ 1.5 লাখের এদিক ওদিক আছে, 2,90,00,000 ভোট পেয়েছিল, এবং দ্যাট ইজ অ্যামাউন্ট টু 48% অফ পোল ভোট। 2,30,00,000 ভোট পেয়েছিল বিজেপি, এবং তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তারা মিলে সামগ্রিকভাবে 46,00,000 ভোট পেয়েছিল। আরও একবার আমি রিপিট করছি, 2,90,00,000 ভোট পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল 2,30,00,000 ভোট, এবং সিপিএম এবং কংগ্রেস মিলে একজন পেয়েছিল 28.40 লক্ষ, আর কংগ্রেস পেয়েছিল 17.60 মিলে 46,00,000 ভোট। অর্থাৎ 2,90,00,000 এবং 2,30,00,000, মাঝখানে 60 লক্ষের গ্যাপ। অর্থাৎ বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে বিশ্বজিৎ এবার ভালো রেজাল্ট করতে হয়, তাহলে বিজেপিকে এই ব্যবধানটা কমাতে হবে। এবং আমরা এখনো পর্যন্ত, গত বছর 82% ভোট পড়েছিল, এবার আমরা এখনো পর্যন্ত যা হিসাব পাচ্ছি, এখনো ফাইনাল আসেনি, তাতে কিন্তু 80-82 বা 78 থেকে 80 আশেপাশেই থাকবে। আমি সবার প্রথমে একটু আমার বিজেপির পক্ষ থেকে রাজ আছে, আমি রাজকে যেতে চাই, যে তার মানে বিজেপি এবার এখানে ভালো করবে, বিজেপিকে এই
2,30,00,000 বেশি ভোট পেতে হবে। এবং আমি যদি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা দেখি এবং পশ্চিমবঙ্গে বিজেপি মূলত যাদের ভোট ব্যাংকটাকে ভরসা করে আছে, অর্থাৎ হিন্দু ভোট ব্যাংকে ভরসা করেছে, তারা প্রকাশ্যেই বলছে, তাহলে কিন্তু দাঁড়িয়ে 56% অফ হিন্দু পপুলেশন তারা বিধানসভা ভোটে পেয়েছে। অর্থাৎ বিজেপিকে ভালো করতে গেলে বিজেপিকে আরও 4 থেকে 5% বা আরও 5-10% হিন্দু ভোট বাড়াতে হবে। এটা কি সম্ভব আদৌ এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, যেটা অসম্ভব সেইটাকে সম্ভব করে দেখিয়েছে বিজেপি। তার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলি। যেটা বললেন খাড়গে 295টা, তার মানে তো রাজ্য ভিত্তিকও তো একটা ডেটা হবে যে কোন রাজ্য থেকে ইন্ডি জোট কত পাচ্ছে, সেটা তো ডেটা হবে। সেই ডেটা তো অ্যাটলিস্ট তাদের দলের মুখপাত্রদেরকে তো দিয়ে পাঠানো উচিত ছিল, যে তো আপনি বলবেন আপনার রাজ্যে কত হয়েছে। সেটা তারা বলতে পারছে না। এই 295 এই সংখ্যাটা শুনে ঘোড়াও হাসছে, ঘোড়াতেও হাসছে তারা, যে 295টা সিট নাকি তার মানে তো বিশাল বড় একটা ঝড় আছে। না না, এই জায়গাটা আমি তোমার থেকে একটা জিনিস ক্লিয়ার হতে চাই, আমি এটা ক্লিয়ার হতে চাই যে বিজেপি গতবার পেয়েছিল 303, তোমাদের পার্টির অ্যাজাম্পশন কি? এই যে 330, 340, বিজেপি তো নর্থ ইন্ডিয়া এন্ড সেন্ট্রাল ইন্ডিয়া স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। কোথা থেকে বিজেপি গেইন করবে? কোথা থেকে বিজেপি মধ্যপ্রদেশে 29, গুজরাটে 26, তোমার রাজস্থানে 25, একদম তোমার উত্তরপ্রদেশে 80-র মধ্যে 62, বিহারে 40-এর মধ্যে 39, 48-এর মধ্যে 42, তোমার মহারাষ্ট্রে। বিজেপির গ্রোথের জায়গাটা কোথায়? বিজেপি এটা ঠিক কথা, যেখানে ছিল বিজেপি ওখানে স্যাচুরেশন পয়েন্টে, কিন্তু 10 বছর পরেও সেই সংখ্যাটাকে আমরা ধরে রাখছি, সেখানে কোনো অ্যান্টি ইনকমবেন্সি নেই। প্রথম উত্তরপ্রদেশের আমি দিচ্ছি, উত্তরপ্রদেশে সবচেয়ে বৃহৎ জোট হয়েছিল এসপি বিএসপি, বলা হচ্ছিল যে বিজেপি এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম আমরা 64টা আসনে আমরা জয়ী হয়েছিলাম। এবারে সেরকম জোট নেই, অর্থাৎ ওখানে আমাদের আসন সংখ্যা বাড়বে। আমি একটা কথা যেটা বলতে চাইছি যে প্রথম ইন্ডিজোট যখন ইন্ডিজোট ফরমেশন হয়েছে সেই ফার্স্ট মিটিং এই জুন মাসেই হয়েছিল। আর গতকাল যে মিটিং হয়েছে ইন্ডিজোটের, আপনি তখন ইন্ডিজোটের কনস্টিটিউয়েন্ট মেম্বার দেখুন, আর গতকাল যেটা হয়েছে তার সংখ্যা দেখুন, কমে গেছে সেই সংখ্যা। এনডিএরও তো তাই, এনডিএতে বিজেপি যারা আছে নাকি, এনডিএতে আরএলডি এনডিএতে এসে জয়েন করেছে, নীতিশ কুমার এসে এনডিএতে এসে জয়েন করেছে সেই মিটিং এর পরে। অর্থাৎ যে তারা বুঝে গেছে যে ইন্ডি জোট ক্ষমতা গড়তে পারবে না, বা তাদের সাথে থাকলে যে তাদের মূল যে ভোটটা আছে সেটাতেও তাদের কমবে। এই ভোটের মধ্যে সবচেয়ে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে দুটো দল হবে, একটা লেফট কেরালাতে, একটা আম আদমি পার্টি পাঞ্জাবে, আপনি মিলিয়ে দেখিয়ে নেবেন। আমি একটু বিশ্বজিতের কাছে আসতে চাই, খুব স্বল্প করে। বিশ্বজিৎ, বিজেপির যে গ্রোথ প্রেডিক্ট করা হচ্ছে, বিজেপির গ্রোথের প্রসপেক্টটা কোথায় আছে বা আদৌ আছে কিনা? এই যে আমরা দেখলাম যে মোদি এতবার এবার পশ্চিমবঙ্গে এলেন, যে বারবার বলা হচ্ছে যে ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, এই জায়গাগুলোয়, আসাম, এই জায়গাগুলোয় বিজেপি ভালো করার পসিবিলিটি আছে। কিন্তু এখানকার গ্রোথ রেট যতটা স্কোপ আছে, আমরা একই সঙ্গে অনেকে বলছেন যে রাজস্থান, ছত্তিশগড়, কর্ণাটক, এই সমস্ত জায়গায় কংগ্রেস বেটার করতে পারে। তুমি কি মনে করছো? না, আমার মনে হয় যে বিজেপির গ্রোথ রেট খুব একটা পশ্চিমবঙ্গে বাড়বে 2019-এর থেকে, এটা আমার মনে হচ্ছে না বাড়বে। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি সারা ভারতবর্ষের প্রেক্ষিতে যখন বললে 86টা সিট আছে, কেন্দ্র আছে যেখানে মাইনরিটিস ভোট, এবং সেই মাইনরিটিস ভোট হচ্ছে ডিসিসিভ ফ্যাক্টর। 2019-এ ওই 86টা কেন্দ্রের 36টাতে জিতেছিল বিজেপি। এবছর তাহলে যে বাইনারি ঠিক করা হয়েছে, যে মাইনরিটিস নিয়ে যে ভোট হবে, ঠিক এই পয়েন্টটা তুমি খুব ইন্টারেস্টিং পয়েন্ট ধরেছো। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ডিসাইডিং ফ্যাক্টর এরকম কিছু আসনকে আমরা আইডেন্টিফাই করেছি, আমরা সেই আসনগুলোর একটু চোখ বুলিয়ে নিই। এরকম পশ্চিমবঙ্গের কিছু আসন আছে যেখানে প্রায় 28 থেকে 30% সামগ্রিকভাবে সংখ্যালঘু ভোটার। মালদা উত্তর 45%, মালদা দক্ষিণ 59%, মালদা উত্তর 45%, মালদা দক্ষিণ 59%। নেক্সট মুর্শিদাবাদ 69%, জঙ্গিপুর 63%, বহরমপুর 63%। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম প্রার্থী 69, বহরমপুর থেকে অধীর চৌধুরী প্রার্থী। রায়গঞ্জ 42%, বসিরহাট 46%।
নেক্সট, ডায়মন্ড হারবার 39%, জয়নগর 36%, এগুলো যেটা 30 থেকে 40%-এর ব্র্যাকেটে। কৃষ্ণনগর 36%, বালুরঘাট 30%, বীরভূম 39%। এই সমস্ত আসন, এই বোলপুর 26%, যাদবপুর 29%, কোচবিহার 26%। বিশ্বজিৎ, এই ধরনের আসনগুলোতে যদি যদি বিজেপিকে জিততে হয়, খুব সোশ্যাল সায়েন্সের অ্যাসপেক্ট থেকে বলা যায় হিন্দু ভোট কনসলিডেশন হতে হবে, এবং মুসলিম ভোটকে ব্যাপকভাবে মুসলিম ভোটকে ভাগাভাগি হতে হবে। কৃষাণু, আমি এই জায়গাটা একটু তোমার কাছে আসতে চাই। এই যে আমরা জানি যে তোমরা যারা রাজনীতি করো তারা এইভাবে ডাইরেক্ট সংখ্যালঘু, ডাইরেক্ট সংখ্যাগুরু, এইভাবে তোমরা ভাগাভাগি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা আছে তারা করেন না, কিন্তু সোশ্যাল সায়েন্সের অ্যাসপেক্ট থেকে আমরা যখন বিভিন্ন সার্ভে করি তখন আমরা দেখতে পাই যে এই ভাগাভাগিগুলো আছে। যে সমস্ত জায়গায় আমরা যেই আসনগুলো দেখালাম, এই আসনগুলোতে তৃণমূল, এবার বলা হচ্ছে যে আইএসএফ ক্যান প্লে আ মেজর রোল। সিপিএম এর ভোট মুর্শিদাবাদ, সিপিএম তোমার একই সঙ্গে যাদবপুর, এই সমস্ত জায়গায় ভাইটাল রোল প্লে করতে পারে। এটাকে তুমি কিভাবে দেখছো? আইএসএফ এর রোল এবং সিপিএম আবার পুনরুজ্জীবন হয়ে যাওয়া, আবার মাইনরিটি ভোট ফিরে পাওয়া, এটা কি তৃণমূলের তোমার এই সিটগুলোর জেতার সম্ভাবনাকে আঘাত করতে পারে? দেখো রজতদা, আমি তোমাকে সর্বভারতীয় প্রেক্ষাপটে একটা উদাহরণ দিই। ভারতবর্ষে যদি সংখ্যালঘু বা বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর পপুলেশন পার্সেন্টেজ দেখি, তাহলে সব থেকে বেশি মুসলমান জনসংখ্যা পার্সেন্টেজ ওয়াইজ হচ্ছে জম্মু কাশ্মীরে। এখন ভাগ হয়েছে, ইউনিয়ন টেরিটরি হয়েছে, এসব হয়েছে। আমি যখন জম্মু কাশ্মীর রাজ্য ছিল, লাদাখ ইনক্লুডেড, সেখানে প্রায় 70% হচ্ছে তোমার মুসলিম জনসংখ্যা। সেইখানে বিজেপি সরকার চালিয়েছে, ভোটে জিতে সরকারে এসছে, অ্যালায়েন্সে যা করে এসছে। তারপরে যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, সর্ববৃহৎ মুসলমান জনসংখ্যার রাজ্য হচ্ছে আসাম, যেখানে প্রায় 33 থেকে 35% মুসলিম জনগোষ্ঠী। সেখানে বিজেপি মেজরিটি নিয়ে সরকার চালিয়েছে, সেকেন্ড টার্ম চলছে। তৃতীয় বৃহত্তম রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা, যেখানে 29 থেকে 30% মুসলমান। পশ্চিম বাংলার ডাইনামিক্সে বিজেপি যেই এক্সপেরিমেন্টটা করে জম্মু কাশ্মীরের 70% মুসলমান জনগোষ্ঠীর উপরে রাজ্য সরকার চালিয়েছে ভোটে জিতে, 33 থেকে 35% মুসলমান জনগোষ্ঠীর রাজ্য আসামে তারা সরকার চালিয়েছে ভোটে জিতে, তারা পশ্চিমবাংলাতে ফেল করেছে। তার মানে প্রত্যেক রাজ্যের নিজস্ব একটা ডাইনামিক্স হয়। যেরকম তুমি নর্থ মালদা বললে, ওখানে কি ফর্মুলা কাজ করছে তোমার কাছে? আমি আসছি কৃষাণু, যে আসামে কি ফর্মুলায়, কৃষাণু এক সেকেন্ড, আসামে কি ফর্মুলাটা সাকসেসফুল হচ্ছে যেটা এখানে হচ্ছে না? আসামে যেভাবে ভোট হয়েছে আমরা জানি, চিরাং ধুবড়িতে কিভাবে সেখানে একটা মুসলমানদের দলকে প্রপ আপ করা হয়েছে বিভিন্ন সময়। প্রথমে তারা কংগ্রেসের আনুগত্যে অ্যালায়েন্সে সরকারে ছিল, বদরুদ্দিন আজমালের ইউডিএফ। তারপরে তারা বিজেপির সাথে কখনো সামনাসামনি, কখনো পিছনের দরজা দিয়ে। আসাউদ্দিন ওবিসির কিভাবে রোল ছিল উত্তরপ্রদেশে বা বিহারে তেজস্বী যাদবের হারার পেছনে 12 থেকে 14টা আসনে আসাউদ্দিন ওবেসির দল সেখানে ভোট কেটে, মুসলমানদের ভোট কেটে সেখানে আরজেডিকে হারিয়েছিল। এই একই পদ্ধতি প্যান্থারাস পার্টি একদিকে, আর বিভিন্ন ওই পিডিপি জাতীয় পার্টিকে নিয়ে তারা কাশ্মীরে করেছে। এক্স্যাক্টলি আইএসএফ কে এই জন্য তৈরি করা হয়েছিল, এবং আইএসএফ এর পেছনে বিজেপি আছে, এটা তো আমরা বারংবার বলেছি। কিন্তু আইএসএফ ওইভাবে বাংলার মানুষের দাগ কাটতে পারেনি। তোমার যদি মনে থাকে 2021-এর নির্বাচনের আগে কিন্তু এইভাবে আসাউদ্দিন আর আকবরউদ্দিন ওয়েসিকে পশ্চিমবাংলায় আনার চেষ্টা হয়েছিল। এমআইএম বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে প্রার্থী দেবে, এটা কথা হয়েছিল। আমাদের সময় খুব অল্প, কৃষাণু আমাদের সময় খুব অল্প। আমি তোমার কাছে খুব একটা স্পেসিফিক প্রশ্ন জানতে চাই। এই যে আমরা 12 থেকে 14টা আসন দেখালাম, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি এবং পশ্চিমবঙ্গের জনবৈচিত্র্য এই মুহূর্তে দাঁড়িয়ে কি এই যে বিজেপি সম্বন্ধে দেখাচ্ছে যে 26 থেকে 27টা আসন বা 22 থেকে 24টা আসন, তা হওয়ার পক্ষে অন্যতম অন্তরায় খুব স্বল্পে?
না না না, এটা এটা আমি ওইভাবে দেখি না। এখানে একদম নর্থ মালদা, উত্তর মালদার মতো তো অলরেডি বিজেপির সেখানে যে সাংসদ ছিল, সিটিং সাংসদ, যিনি বিদায়ী সাংসদ, সে তো বিজেপিরই ছিল, খগেন মুর্মু। তো সুতরাং এরকমও যার যে আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ বা হিন্দু বহুতায়তের জেলাতে তৃণমূল খুব ভালো ফল করেছে। আজকে বিভিন্ন বাঁকুড়া, বিষ্ণুপুর এসব জায়গাতে বিধানসভার নির্বাচনে দেখতে পারি। তুমি কোনো জেনারেলাইজেশনের কোনো ফর্মুলা ফেলতে যাও। ওকে ওকে ওকে, আমি অভিষেকের কাছে আসতে চাই যে এই যে জনবৈচিত্র্য, আমি আসছি কি জানো, এই যে এই ডেমোগ্রাফি নিয়ে যেখানে প্রায় 30 থেকে 32% মুসলিম ভোট আছে, সেখানে হিন্দু ভোট কনসলিডেশনই কি একমাত্র বিজেপির সাকসেসের কারণ হতে পারে? নচেত বিজেপি সাকসেস হবে বলে পাবে না বলে তুমি মনে করো? ছোট্ট করে, দিনের শেষে আমি হিন্দু হতে পারি, আমি মুসলিম হতে পারি, কিন্তু সারাদিন আমি হয়তো একজন আইটি এমপ্লয়ি, আমি হয়তো একজন কৃষক, আমি হয়তো একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, আমি হয়তো রাজ্য সরকারি কর্মচারী, বা আমি একজন গৃহবধূ। আমি যখন গ্যাসের দামটা নিচ্ছি, বা আমার যখন 30 লাখ কেন্দ্রীয় সরকারি মানে পদ ফাঁকা, আবার তার পাশাপাশি আমার যখন সরকারি স্কুলের চাকরিটা চলে যাচ্ছে, তখন হিন্দু মুসলিমের থেকেও আমার রোজকার সমস্যাটা ইম্পর্টেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাটলিস্ট ইন পশ্চিমবঙ্গ ধর্মকেন্দ্রিক রাজনীতিটা এখনো আসেনি সেইভাবে, যেটার অনেক চেষ্টা করা হয়েছে অন্তত ভোটের ক্ষেত্রে। হলে যদি সেটা হতো, তাহলে নওশাদ সিদ্দিকী যে ট্র্যাকশনটা পাওয়ার কথা ছিল সেই ট্র্যাকশনটা পায়নি, এবং নওশাদ সিদ্দিকীর প্রথমে অত্যন্ত বাগাড়ম্বর করে ডায়মন্ড হারবার থেকে না লড়াটা আমরা শেষের মতো অভিষেক, তার মানে তুমি বলতে চাইছো যে পশ্চিমবঙ্গে এবার ভোটিং বিহেভিয়ারে, মানুষের ভোটদানের ক্ষেত্রে ধর্ম কোনো মেজর রোল প্লে করেনি, এখানে মূলত মানুষের রুটির সমস্যা। আমি মধুজাকে দিয়ে, মধুজা তোমার 10 সেকেন্ডস। মধুজা, আমার প্রথম কথা হচ্ছে যে এই যে বলছিলাম না যে কেন বলতে পারছি না, আসলে খার্গেরা দাঁড়িয়ে যা বলেছেন অর্গানাইজেশনের বিষয়ে বলেছেন, কিন্তু নির্বাচন কমিশন প্রত্যেক দফায় আমরা দেখেছি যা ভোট হয়েছে আর ফাইনাল ভোট, এর মধ্যে একটা মানে বিরাট পার্থক্য। আজকে আমি সকালবেলার কথা বলছি, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ দুটো কেন্দ্রে দাঁড়িয়ে বুথ ওয়াইজ রিপোর্ট যেটা পোলিং এজেন্ট আর মানে প্রার্থীদের মিটিংয়ে দেওয়া হয়, সেটা দিতে পারেনি এখনো নির্বাচন কমিশন। এর মানেটা আমাদের কাছে খুব পরিষ্কার, আসলে নির্বাচন কমিশনের এই যে ভূমিকা, এই ভূমিকাটাকে তো মাইনাস করতে পারবো না গোটা নির্বাচন কমিশনের ভূমিকা। লাস্ট আসছি, আমি আসছি বিজেপি। ধর্ম নিয়ে রাজনীতি শুরু করলেন রাহুল গান্ধী, তারা ধর্মীয় ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার কথা শুরু করেছিল রাহুল গান্ধী। এবার বিষয় হলো বিজেপির কথা। বিজেপি যখন কেন্দ্র সরকার থেকে রেশন পাঠানো হচ্ছে, হিন্দু মুসলমানদেরকে পাঠানো হচ্ছে না, যখন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে হিন্দু মুসলমানদেরকে পাঠানো হচ্ছে না। আমি বিশ্বজিতের কাছে যাচ্ছি, বিশ্বজিৎ রাজ আমাদের সময় শেষ, বিশ্বজিৎ আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আমাদের 4 তারিখ চূড়ান্ত ফল ঘোষণা হবে। 4 তারিখে স্পষ্ট হয়ে যাবে কে ক্ষমতা আসতে চাইছে, রাজ্য এবং দেশ কি ফলাফল করবে। আমরা এখন ব্যালট বক্স খোলার অপেক্ষায়। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।